আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাসের সবচেয়ে বড় ধসের মুখে ফিলিস্তিনের অর্থনীতি। রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করেছেন ট্রাম্প। শ্রবণ শক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। ইতিহাসের সবচেয়ে বড় ধসের মুখে ফিলিস্তিনের অর্থনীতি। দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে পর্যদস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জনজীবন। ২ বছর ধরে চলা গাজা যুদ্ধে ও পশ্চিম তীরে ইহুদিদের জোর জবরদস্তিতে অর্থনীতির চরম সংকটে পড়েছে ফিলিস্তিন। জাতিসংঘ বলছে এটি দেশটির বহু দশকের অর্জন করা উন্নয়নকে মুছে দিয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD জানিয়েছে ২০২৪ সালে পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ২০২২ সালের তুলনায় ৩০% কমে গেছে। এটি ১৯৭২ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় পতন। এটি ২০০০ সালের দ্বিতীয় ইন্তিফাদার অর্থাৎ ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধের মন্দার থেকেও বড়। বর্তমান অবস্থা থেকে ফিরতে ফিলিস্তিনের কয়েক দশক সময় লেগে যেতে পারে। UNCTAD এর ডেপুটি সেক্রেটারি জেনারেল পেদ্রো মানুয়েল মোরেনো বলেছেন, আজ যা দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং দীর্ঘমেয়াদী সীমাবদ্ধতার সংমিশ্রণ ফিলিস্তিনি অর্থনীতিকে রেকর্ড বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্বাভাবিক হতে লাগবে কয়েক দশক। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার একজনের আয় ২০০৩ সালের স্তরে ফিরে এসেছে। এটি ২২ বছরের উন্নয়ন অগ্রগতি মুছে দিয়েছে। গাজা পুনরায় স্বাভাবিক উৎপাদনে আসতে কয়েক দশক সময় নেবে, এমনকি দীর্ঘ সময় আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল থাকবে। UNCTAD এর অর্থনীতিবিদ রামি আল আজ্জে বলেছেন, যুদ্ধের আগে গাজা যা উৎপাদন করত তার চেয়ে বেশি উৎপাদন করতে এবং সম্পূর্ণ পুনরুদ্ধার করতে এতে দশক সময় লাগবে, যদি সব শর্ত ঠিক থাকে। বর্তমানে গাজায় একজনের বার্ষিক GDP মাত্র $161, দিনে প্রায় ৪৪ সেন্ট, যা বর্তমান বিশ্বের সর্বনিম্ন। পশ্চিম তীরের অবস্থাও মারাত্মক। ফিলিস্তিন সরকারের অধীনে থাকা পশ্চিম তীরের অর্থনীতি সবচেয়ে মারাত্মক মন্দার মধ্যে রয়েছে। চলাচল ও প্রবেশাধিকার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক সুযোগ হারানোর ফলে কৃষকরা তাদের ফসল ও পশু পাখি দেখতে পাচ্ছেন না। UNCTAD এর মুখপাত্র মুতাসিম এলগ্রা বলেছেন, অনেক কারণ ফিলিস্তিনি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সবকিছু মিলিয়ে অর্থনৈতিক সমস্যাকে আরও গভীর করছে। রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করেছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র সমর্থিত ২৮ দফা শান্তি পরিকল্পনা মস্কোর দেওয়া নথিপত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গত অক্টোবরে ওই নথিপত্রগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে জমা দিয়েছিলেন রুশ কর্মকর্তারা। এ বিষয়ে জানাশোনা আছে এমন ৩টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। গত অক্টোবরে ওয়াশিংটনের হাতে অনানুষ্ঠানিকভাবে তুলে দেওয়া ওই নথিগুলোয় যুদ্ধ বন্ধে মস্কোর বিভিন্ন শর্তের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছে সূত্র। যেমন একটি শর্ত হল ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া। এর ঠিক আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ওয়াশিংটনের রুশ ও ইউক্রেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স, তবে মন্তব্য পাওয়া যায়নি। যদিও এ পরিকল্পনা নিয়ে আশাবাদী ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পরিকল্পনা নিয়ে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং আর্মি সেক্রেটারি ড্যান রিসকল ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করবেন। তবে কী ভেবে রুশ নথির ওপর ভরসা করে ট্রাম্পের প্রশাসন নিজেদের শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করল তা এখনও স্পষ্ট নয়। সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ দেশটির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা পরিকল্পনায় থাকা রাশিয়ার শর্তগুলো দেখার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন ইউক্রেনীয়রা হয়তো সব শর্ত মানবে না। যুক্ত ছিলেন ট্রাম্পের জামাতাও। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া নথিগুলো জমা দেওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন দিয়েছিলেন মার্কো রুবিও। সেখানে নথিপত্রগুলো নিয়ে আলোচনা করেছিলেন তারা। চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকেও অনানুষ্ঠানিকভাবে অনেক নথিপত্র পাওয়ার কথা সাংবাদিকদের বলেছিলেন মার্কো রুবিও। আরেকটি বিষয় হল, রুশ নথি থেকে পুরো ২৮ দফা পরিকল্পনা বা এর কিছু অংশ তৈরির সময় ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার, ট্রাম্পের দূত উইটকফ ও রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ আলোচনা করছিলেন বলে জানিয়েছে সূত্র। এই আলোচনার বিষয়ে অবগত আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ওয়াশিংটনের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাও। ট্রাম্পের পরিকল্পনায় রাশিয়ার প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয় গত মঙ্গলবার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে।
তাতে বলা হয়েছে ট্রাম্প ও পুতিনের আলাপ নিয়ে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকোফের সঙ্গে ফোন দিয়েছিলেন উইটকফ। ফোন কলের রেকর্ড অনুযায়ী তখন উশাকভ ও উইটকফ সম্ভাব্য একটি ২০ দফা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। পরে দমিত্রিয়েভের সঙ্গে উইটকফ ও জেরার্ড কুশানারের আলোচনার সময় এই পরিকল্পনা আরও বিস্তৃত করা হয়। শ্রবণ শক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। গাজার আল ওয়াফা মেডিকেল পুনর্বাসন হাসপাতালে ২ ফিলিস্তিনি ছেলে একে অপরের পাশে শুয়ে আছে। তারা ২ ভাই, একজন ৮ বছর বয়সী ইসমাইল আবু আল জিবিন ইলিয়াস ও অন্যজন ৫ বছর বয়সী আবু আল জিবিন। তাদের মা আয়া আবু আউদা তাদের সঙ্গে মৃদু স্বরে কথা বলছিলেন, কিন্তু কোনো শিশুই সাড়া দিচ্ছিল না। গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় তাদের বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বোমা হামলার সময় ২ ভাই আহত হয়। এখন তারা বধির, কানে শুনতে পায় না। গাজার ১০ জনের ৪ জনই এখন বধির। শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। আতফালুনা সোসাইটি ফর ডেফ চিলড্রেন পরিচালিত একটি মাঠ জরিপে দেখা গেছে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েলের যুদ্ধে F-16 বিমান এবং বিস্ফোরণের শব্দে ৩৫,০০০ শিশুসহ প্রাপ্তবয়স্করা আংশিক বা স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ইলিয়াস সম্পূর্ণ বধির হয়ে পড়ে এবং ইসমাইলের শ্রবণশক্তি অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে অস্থায়ী তাঁবুতে আউদাতা সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন, সেখানে পড়ে আছে আহত ইসমাইল। তার চোখ ও এক হাত ক্ষতিগ্রস্ত, শ্রবণশক্তির পুরোটাই নষ্ট হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর তার মা লক্ষ্য করেন, কথা বললে ছেলেটি আর সাড়া দেয় না, কোনো কিছুই আর শুনতে পায় না। ব্রেইনস্টেম অডিটরি পরীক্ষায় দেখা গেছে তার ডান কানের শ্রবণশক্তি ৫০% এবং বাঁ কানের ৭১% হারিয়ে গেছে। ইলিয়াসের অবস্থা আরও গুরুতর। সে ১৮ দিন ধরে কোমায় ছিল। যখন সে জেগে ওঠে তখন তার আর শ্রবণশক্তি নেই। গাজার ঘরে ঘরে এমনই অসুস্থতা নিয়ে দিন কাটছে বাসিন্দাদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিওলজি বিশেষজ্ঞ ইউসরা বাসিল নিশ্চিত জানান, F-16 যুদ্ধবিমানের শব্দ ও বোমার বিস্ফোরণ বাসিন্দাদের শ্রবণশক্তির বড় ক্ষতি করেছে। গত ২ বছরের যুদ্ধে প্রতি ১০ জনের ৪ জনই এখন শ্রবণ সমস্যায় ভুগছেন। ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। আল জাজিরা জানায়, গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৪৪ দিনে প্রায় ৫০০ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৩৪২ জন। তাদের বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ। এক বিবৃতিতে বলা হয়, এই কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সর্বশেষ শনিবার ২৭ বার হামলা হয়। এতে ২৪ জন শহীদ এবং ৮৭ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, তার সেনাবাহিনী হামাস ও হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাবে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, পাকিস্তান। ডন জানায়, গাজা উপত্যকা জুড়ে অব্যাহত ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এই হামলাকে দেশটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। গত রোববার একটি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান গাজা জুড়ে ইসরায়েলি দখলদারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। হামাসের প্রতিনিধি দল কায়রোতে। গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করতে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে বলে মিশরীয় নিরাপত্তা সূত্রে জানাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দলটি ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘন নিয়ে আলোচনা করবে। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে। হামাসের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হাইয়ার।